ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি রায়। পর্ব সংখ্যা 92। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস মনি। তপ্ত দুপুর, বাইরে লো হাওয়ায় বইছে। বাড়িতে প্রণয় নেই। সকালে নাস্তা কোনো মতো গিলেই অফিসের তারায় মাথা নিয়ে বেরিয়ে গেছে। যদিও তার বইয়ের সাথে লেগে থাকার ইচ্ছা ছিল, কিন্তু জাবেদের ফোনে জ্বালায় তা পারেনি। গরমকাল পড়তেই অস্থিরতা বেড়েছে প্রিয়তার। অন্যবারের তুলনায় এবারের গরমের দাপটটা একটু বেশি। বাহিরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। এতটুকুতেই অবস্থা খারাপ প্রিয়তার। বারবার গা গুলিয়ে বমি, টক খাওয়ার জন্য প্রাণটা আকুপাকু। প্রিয়তা হাঁসফাঁস করছে। রান্নাঘরের দিকে ছুটল। রান্নাঘরে এসে ফ্রিজ খুলে ভেতরে উকি দিল প্রিয়তা। ফ্রিজ খুলতে চোখে পড়ল সেই মহর্ষ বস্তু। ফল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এসবের পাশাপাশি কোনো রকম এক হাঁড়ি মিষ্টি দই রাখা। দইয়ের হাঁড়ি দেখেই খুশিতে যেন আত্মহারা প্রিয়তা। সুন্দর মুখের উজ্জ্বলতা বেড়েছে কয়েক গুণ। দেখছিস কি, খা, এটা তোর ভাই তোর জন্য এনেছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল ইনায়া। সত্যি? কাল এনেছে। এটাকে যেন কেউ হাত না দেয়, তাই তো অক্ষত আছে। না হলে তোর কি মনে হয় এটা এখনো এখানে আমি রাখতাম? মুখ বাঁকালো প্রিয়তা। হাঁড়িটা বের করে নিতে নিতেই ভেঙে বলল, রাক্ষসী। প্রিয়তা হাঁড়ির ঢাকনা খুলে ভেতরটা বাদামি এক চামচ তুলেই মুখে দিল। ঠান্ডা ঠান্ডা দই মুখে পড়তে প্রিয়তার মনে হয় হাজার বছরের সূক্ষ্ম মরুভূমি যেন এক পশলা বৃষ্টি নেমেছে। তৃপ্তিতে চোখ বুজে আসে প্রিয়তার। গরমে প্রাণ জুড়িয়ে যায় কেমন ফটাফটি। প্রিয়তা কয়েক মিনিটেই 4 ভাগের 1 ভাগ খতম করে দেয়। তৃপ্তির ঢেকুর তুলে আরেক চামচ খেতে নিতেই থেমে যায়। চোখ তুলে ভুরু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়ার লোলুপ দৃষ্টিতে হাড়ির দিকে তাকিয়ে আছে। দাঁত কেলিয়ে হেসে প্রিয়তা ভুরু কুঁচকে বলায়, খাবি? ইনায়া যেন এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। প্রিয়তা বলতে দেরি, ইনায়ার ফট করে হাত থেকে হাড়ি আর চামচটা কেড়ে নিতে দেরি না। বান্ধবীর কাছে আবার কিসের লজ্জা সরম। প্রিয়তা পানির বোতলটা থেকে ঢকঢক করে পানি পান করতে ভিংচি কেটে বলল, আমার ভাইকে তো আমার আগেই গিলে খেয়েছিস, আর এখন আমার খাবারটাও খাচ্ছিস। তুইও তো আমার সিধা সাদা ভালো ভোলা বাসুরটাকে খেয়ে ফেলেছিস। সে বেলায় আমি কিছু বলেছি? চোখ বড় বড় করে ফেলে প্রিয়তা। চোয়াল ঝুলিয়ে বলে, আলাভোলা ভাসুর। ঢেক গেল প্রিয়তা। মনে মনে ভাবলো, আস্তাগফিরুল্লাহ। উষাও চলে এলো ভাগ বসাতে। ওদের গল্পের মধ্যে রান্নাঘরে তত্তর করে ঢুকে পড়ল তন্ময়। পরনে সেই এককালের পুরনো হাফ প্যান্ট আর একটা পাতলা স্যান্ডো গেঞ্জি, আর চকচকে একটা বেলের মধ্যেই ন্যাড়া মাথা। তন্ময় এসেই উপরের নিচে হন্য হয়ে কিছু একটা খুঁজতে লাগলো। ওর হুটোপুটি দেখে কপাল কুঁচকালো প্রিয়তা। হাত টেনে ধরে কাছে নিয়ে এলো। টাকলা মাথায় তবলা বাজানোর মতো করে বলল, কিরে, তোর ভুঁড়ি তো আগে থেকেই ছিল, এখন দেখি মাথাটাও চকচক করছে। সাহারা মরুভূমি বানিয়ে ফেলেছিস। লুকিং লাইক এ টাক্কু মুরাদ। এই সুন্দর শিল্পকর্ম কার দান? তন্ময় আপুর অপমান গায়ে মাখল না। দইয়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলে নিল অর্ধেকটা। মুখে পুরে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলল, বড় দাদান চুল কেটে দিয়ে দিয়েছে বলেই গরমকালে টাক করলে নাকি গরম কম লাগে। দেখো এখন কি আমার গরম লাগছে? প্রিয়তা বিষমে হতভম্ব হয়ে গেল। ভাইয়ের টাক মাথায় হাত বুলাতে বুলাতে কাঁদো মুখে বলল, উনি তোকে বললেন আর তুই হাবলার মতো বিশ্বাস করে নিলি? তোর জ্ঞান হওয়ার ওপর কি উনার কোনো দিন টাকলা দেখেছিস? আমি তো দেখিনি আপু। আমিও দেখিনি। আপুর কথা শুনে কনফিডেন্স এতটা দুর্বল হয়ে গেল তন্ময়ের। গভীর চিন্তায় পড়ে গেল। তবে বড় দাদানকে অবিশ্বাস করলো না। উল্টো ধরে নিল তার আপু তাকে গুলিয়ে দিয়েছে। সাথে সাথে মুখ গম্ভীর করে ফেললো তন্ময়। কণ্ঠে ভীষণ ভারী মাত্রা টেনে নিয়ে বলল, আমাদের ভাই ভাই ঝামেলা লাগানোর চেষ্টা করো না। ইনায়ার উষা চোখ বড় বড় করে শুনল তা। ওরে বাবা, ভেঙচি কাটলো তন্ময়। দেখি, ছাড়ো ছাড়ো আমাকে, একটা ঝুলি দাও। কেন? আমি আর আমার পার্টনার আম পেড়ে মাখিয়ে খাবো। পার্টনার আমাকে ঝুড়ি নিতে পাঠিয়েছে। আম্মা খা। কথাটা শুনে একসাথে চোখ চকচক করে উঠলো প্রিয়তা, ইনায়া আর উষার। প্রিয়তা ফুলকো গাল টেনে দিয়ে নরম গলায় বলল, আমিও খাবো। পাশ থেকে ইনায়া আর উষাও বলল, আমরাও খাবো। তন্ময় শিকদার আবার ব্যবসা খুলতে পাকা। সে খুব ভালো মতোই জানে প্রিয়তার হাতে
মাখা কতটা টেস্ট হয়, তাই সে কায়দা করে আপুকে নিতে এসেছে। সরাসরি বললেই ধানাই পানাই জুড়ে দিবে। মনে মনে বাক হাসলো তন্ময়, মুখ ঘুরিয়ে ভাব নিয়ে বলল, না না, ভেজাইল্লা মহিল চোখ করানো যাবে না, দরকার নেই, আমরাই ঠিক আছি। কিন্তু ওরা তিনজনই নাছোড় বান্দা। তন্ময় শেষে ভাব নিয়ে ধরল, যেন সে এক প্রকার বাধ্য হয়ে তাদের নিতে রাজি হয়েছে। শিকদার বাড়ির পেছনে দক্ষিণে বারান্দা পেরিয়ে বিশাল বড় আম বাগান। জুন জুলাই মাসে বাগান ভরে যায় আমে, সবুজ সবুজ আমের ভরে ছোট গাছগুলোর ডাল যেন নুয়ে পড়ে, বড় গাছগুলো ভর্তি কাঁচা পাকা আম। প্রিয়তা, ইনায়া, উষা আর তন্ময় দক্ষিণের বারান্দা পেরিয়ে আম বাগানে পৌঁছে গেল। ওখানে থেকেই দাঁড়িয়েছিল অরণ্য আগেই। তন্ময় আর অরণ্য চোখাচোখি করে বিশ্বজয়ের ভাসি দিল। উষার হাতে বড় একটা গামলা, হাতে নুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন পোড়া, ধনে পাতা, সর্ষের তেল, আম মাখাতে আর যা যা লাগে। ইনায়ার হাতে বড় সবজি কাটা দা, প্রিয়তার হাতে ঝুলি। সবাই আসতে অরণ্যের কাছে উঠে গুনে গুনে বেশ কয়টা বড় বড় আম পেড়ে দিল। সেগুলো কাটলো উষা। মাখতে শুরু করেছে প্রিয়তা। তবে কাঁচা মরিচ, শুকনো মরিচ গুঁড়া, বোম্বাই মরিচ, রসুন, ধনেপাতা সবকিছু মিশিয়ে যখন ঢাল দিল, মরিচের ঝাঁঝে বাতাসে গন্ধই যেন বদলে গেল। মরিচের পরিমাণটা দেখে যে কেউ বলতে পারে আস্তাগফিরুল্লাহ। তাদের হই হুল্লোড় শব্দ শুনে সমুদ্ররাজ, পূর্ণতা, ধীরা, ধরি, তরি আর প্রিয়স্মিতাও এলো। প্রিয়তা কলা পাতায় সবাইকে দিল। সবাই কম বেশি ঝাল খায়, কিন্তু প্রিয়স্মিতা তরি একদমই ঝাল খেতে পারে না। একটুখানি আম তুলে জিভে তুলতেই ব্রহ্মতালু যেন চলে গেল প্রিয়তার, চোখ মুখ লাল হয়ে গেছে। পানি চলে এলো মুহূর্তেই। প্রিয়তা নরম কণ্ঠে বলল, আপু তুমি ঠিক আছো? চিনির বাটি এগিয়ে দিল প্রিয়তা। প্রিয়স্মিতা কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে, তবে একের পর এক খেয়েই চলেছে প্রিয়তা। টক খাওয়ার জন্য তার প্রাণটাও যেন লটকে ছিল। আবার বমি পাচ্ছে প্রিয়তার, তবে হাত থামছে না তার। তার মনে হচ্ছে সে স্বর্গে ভাসছে। কই, আগেও তো কত আম মাখা খেয়েছে, এমন তো মজা লাগেনি। আরে হায় হায়, কি সর্বনাশ! পোয়াতি মেয়ে মানুষ এমনি ঝাল খায় নাকি? তোরা কি বাঁচবি? ফালা সেমনি ফালা, ওগুলো হাত থেকে ফালা। আর এই তোরা যে এই কুত্তা মারা গরমে গেদা গুদা সাও পুয়া সব জামাই বউ এমনি আম গিলতাছস, তোরা তো হাঁকতে হাঁকতে মরবি রে। কারো কণ্ঠে হাই শুনেই যেন একসাথে তাকালো। কিছুটা দূরে গুলবাহার বানু লাঠি ভর দিয়ে এগিয়ে আসছে। ওরা সকলে বসেছিল আমতলায়। হাগার কথা শুনে সকলের খাওয়ার মুডটাই চটে গেছে। গুলবাহার বানু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালেন। ওদের ঝালের তরে লাল হয়ে গেছে নাক মুখ। তনু, অনন্যা ওর দিদি লো দেখা যা, দেখ তগো ছেঁড়া পুলার বউরা কি কাণ্ডটি করছে, এই গরমে কি ঘটাইছে। বুড়ির কণ্ঠ দেখা গেল আতঙ্কে। লাফিয়ে উঠল ওরা সকলেই। এখন জন্মদাত্রীরা যদি ছুটে আসে তাহলে এদের দেখতে পায়, তবে ইনানিলা করে ছাড়বে। প্রিয়তা আতকে উঠে ওনাকে ধরতে নিলেই এক লাফে সরে গেল তিনি। নাক মুখ ছিটকে বলল, মরিচ মাইখা ওই হাতে একদম আমারে ধরবি না সিমরি। তুই না শুনছিলাম পোয়াতি, তাইলে এমন গু খাইতাছস কে? প্রিয়তা বোকা বনে গেল। অনেক মজা হয়েছে নানি, তুমি খাবে? তড়িৎ বেগে আপত্তি জানালো বৃদ্ধা। আমি পোয়াতি নালো, তুই খা। ওলা আমলাই খামু। তুমি তোমার মাইয়া গদি আমারে ধোলাই খাওয়াইও না। অনেক খাইছত, এখন যা উঠ। এসব সময় এত টক্ষণ ভালা না, উঠ, না হইলে তোর মা আর শাওরিরে টাইকা আনমু। প্রিয়তা ভেঙচি কাটলো, কিন্তু আর কিছু বললো না। এত মজার আম ফেলে যেতে ইচ্ছে হলো না। প্রিয়তা মন খারাপ করে একবার আমের গামলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পিছু নিতে প্রিয়স্মিতাও গেল। এবার তোরা যত ইচ্ছা খা, খাইতে খাইতে এইখানে হাইগা দে। তয় আমার নাতনিরে একদম ডাকবি না। আর ওই যে মেজো বউ, কয়দিন আগে না তোর পোলাপান হইল, বাচ্চাদের দুধ খাস না? তাহলে এগুলা গু খিলতাছুস কেন? পোলাপাইনের শরীর জ্বালানো লাইগা? হ্যাঁ, তোর শাশুড়িরে ডাকবো নাকি তুই যাবি? ইনাইয়া নানি শাশুড়ির কথা শুনে সম্মান দেখিয়ে উঠে চলে গেল। তবে অন্যরা নিজের হাতে কাজ ঠিকই অব্যাহত রাখলো। প্রিয়তা তাড়াহুড়ো করে রান্নাঘরে বেসিনে ভালো মতো বরফ ডলে মরিচ মাখা হাতটা ধুয়ে নিল। হাতটা জ্বালা করা শুরু করেছে ইতিমধ্যে। প্রিয় শোন। প্রিয়তা পিছু ফিরে তাকাতেই বরফ ডলায় মনোযোগ দিয়ে ছোট করে বলল, আমি বলছিলাম কি, কথাগুলো বলতে প্রিয়তা কেমন আনইজি লাগছে। বলো কি বলবে, আমি শুনছি। প্রিয়তা আহত উত্তেজিত হলো না। প্রিয়স্মিতা
মাথায় হাত দিয়ে প্রিয়তা বুড়ো কোচকে চিকন রেখার উপত্তি করলো। পেছন ফিরে ঠান্ডা চোখে প্রিয়স্মিতাকে দেখলো। কেবল হিমশীতল কণ্ঠ তার। কি বলতে চাও আপু? চোখ দেখে সামনাসামনি ভরকে গেল প্রিয়তা। আমি কি বলতে চাচ্ছি তুই খুব ভালো করে বুঝতে পারছিস। আর তুই নিশ্চিত চোখে থাকতেও অন্ধ হয়ে থাকবি না? প্রিয়তা খুব চোখ শক্ত করে নিল, খুব কঠিন কণ্ঠে বলল, এটা আমার জীবন আপু, আমার সিদ্ধান্ত, আমার স্বামী। আমি কি করব না করব তাও আমার সিদ্ধান্ত। আমার স্বামী সম্বন্ধে আমি কারো থেকে কোনো আদেশ শুনবো না, এমনকি তোমার কাছ থেকেও নয়। তুমি কে আমি জানি, তবে তোমাকে যে এখানে আসার পেছনে বিরাট একটা উদ্দেশ্য সেটাও আমার পরিষ্কার জানা। তবে আমি তোমাকে আমার আপন বোন হিসেবে দেখি। তোমাদের উদ্দেশ্য সম্পর্কে আমার কোনো ফয়সালা নেই, আমি সেসবে ঢুকতেও চাই না। আমার ফয়সালা আমার কাছে। করিডোর দিয়ে আপন মনে হাঁটছিল প্রিয়তা। বারবার তার মুখ পরিবর্তন হচ্ছে, এক্সপ্রেশন এত দ্রুত পরিবর্তন হচ্ছে, মাথায় বড় কিছু চলছে। হাতের তর্জনী ওড়না পেঁচাতে পেঁচাতে আচমকা দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। হঠাৎই ব্রেনের বাতি জ্বলে উঠেছে তার। চিন্তা করতে করতে মাথা মগজে খিচুড়ি বানানোর পর সে সূক্ষ্ম একটি রাস্তা পেয়েছে, যার মাধ্যমে সে গাছের একদম শিকড় অবধি পৌঁছে যাবে। প্রিয়তা হাঁটতে হাঁটতে একদম রেলিং ঘেঁষে দাঁড়ালো। মাথা ঝুঁকাতে চাইলেই 3 তলার 2 তলার সাথে উষ্ঠপুটু খেতেই আচরক বাঁকা হাসি খেলে গেল তার ঠোঁটে। ছোট ছোট হাত দুটো সেকেন্ডের মধ্যেই কিছুটা ভাবলো প্রিয়তা, অতঃপর ধপধপ পা ফেলে ঘরের দিকে এগিয়ে গেল। প্রিয়তা ঘরে এসে ডেস্ক টেবিলের সামনে থেকে বড় একটা ট্রান্সপারেন্ট ক্লাচার নিল। লুজ হয়ে থাকা চুলগুলো খোপা করে আটকে নিল। অতঃপর বেডসাইড ড্রয়ার খুলে প্রণয়ের রিভলভারটা বের করে হাতে নিল। চোখের সামনে মেলে ধরলো ব্ল্যাক। মেয়েটার রিভলভারের ঝিলিক দিয়ে উঠল মুহূর্তেই। প্রিয়তা পৈশাচিক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সময় এসে গেছে কাউকে বোঝানোর যে তনয়া শিকদার প্রিয়তা দুর্বল নয়, কেবল নিজের প্রণয় ভাইয়ের ওপর একটু বেশি নির্ভরশীল। ছোটবেলায় শুনেছিলাম চোরে চোরে মাস্তুতো ভাই হয়, এবার সাপে সাপে চাচাতো বোন হবে। প্রিয়তা ওখানে দাঁড়িয়ে থেকে কিয়ৎক্ষণ সময় নষ্ট করলো না। রিভলভার নিয়ে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়স্মিতা এক মনে কিছু একটা ভাবতে ভাবতে 4 তলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। এই বাড়ির সম্বন্ধে, এসআর সম্বন্ধে মোটামুটি সবটাই জানা তার। তবে বাকি রয়ে গেছে বিশাল শয়তান বৃক্ষের আসল শিকড়টা। সব খুঁজে বের করলেও শিকদারের সন্ধান পাচ্ছে না যেন প্রিয়তা। আমরা শিকদারের মতো উন্মাদ প্রেমীদের পক্ষে কেবল পরপুরুষের ঐতিহ্য বজায় রাখার জন্য নিজে জেনে বুঝে এতটা নিচে নামবে না। ব্যাপারটা আসলে যৌক্তিক না। তাহলে ব্যাপারটা আসলে কি? এসব ভাবতে ভাবতে প্রিয়স্মিতা হঠাৎ মাথা হ্যাং হয়ে যায়। সেকেন্ড ফ্লোরে লাস্ট সিঁড়িতে পা রাখতে ভুরু কুঁচকে দাঁড়িয়ে পড়ে সে। সন্দিহান চোখে কিছুটা পরখ করে। প্রিয়তার চোরের মধ্যে এদিক ওদিক দেখতে দেখতে তরতর করে নেমে যাচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে। সে লুকিয়ে ফেলেছে ভাবতেই কি হবে। প্রিয়স্মিতার জোহরি চোখে অদূর থেকেই তাকে ধরে ফেলেছে। রিভলভার স্পষ্ট দেখতে পাচ্ছে সে, যদিও আংশিক। তবে মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা নিশ্চিত রিভলভারটা চেনাতে চেনাতে হবে না। ব্যাপারটা কি হবে বা কি হচ্ছে দেখতে চুপি চুপি প্রিয়তার পিছু নিল প্রিয়স্মিতা। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। প্রিয়স্মিতা পা টিপে টিপে দরজার কোণে দাঁড়ালো। কাঠের দরজা সামান্য ফাঁক, ভেতরে উকি দিতে কোণে দেখা গেল কিছু, কিন্তু ওদিকে দুজনকে দেখা যাচ্ছে না। দরজা খোলার উদ্দেশ্যে দরজার উপর হাত রেখে হাত সরিয়ে নিল প্রিয়স্মিতা। বদলে এক কদম দরজার সাথে লেপটে কান পেতে দিল। এ কি, তুই আমার ঘরে কি করছিস? সাথে সাথে এক বিকট চিৎকার ধরফরে ওঠে প্রিয়স্মিতা। কানে তালা ধরে যাওয়ার উপক্রম। বুকে থুতু ছিটিয়ে দিল নিজেই। পুনরায় ধাতস্থ করলো সতীন সতীনে আলাপ হবে, এমন তো হতেই হবে। নিজেকে বোঝালো প্রিয়স্মিতা। প্রহেলিকার আগে ফুঁসতে ফুঁসতে অগ্নি চোখে তাকিয়ে প্রিয়তার দিকে, যেন দৃষ্টিতে ভৎস করবে। তবে প্রিয়তার চোখে মুখে আগে থেকে কাঙ্ক্ষিত বেচারি বেচি অবলা ভাবটা নেই। প্রিয়তার ঠোঁটে সে চিকন হাসি রেশটুকু টেনে প্রহেলিকার সাথে ঘেঁষে দাঁড়ালো। কন্ডিল হাসি এসে বলল, কুল বড় আপা, এত হাইপার হওয়ার কিছু নেই। হাসি মুখটুকু এইটুকু করে ভান ধরল প্রিয়তা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বড় আপা ছোট বোনের সাথে কিভাবে ব্যবহার করে? তবে কি? প্রিয়তা চওড়া হাসলো। আমার তোমার সাথে কিছু কথা আছে, এবার তুমি যদি সেটা ভালোই ভালোই বলো তাহলে তো ভালোই। আমি এখনই চলে যাচ্ছি, আর না হলে। বিছানায় শোয়া ছিল প্রহেলিকা। প্রিয়তার অস্বাভাবিক দুঃসাহস দেখে চোখ কপালে উঠে গেল তার। না হলে কি করবি তুই? কি করব?
দেখ প্রিয়তা, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যা। তোকে জাস্ট আমার সহ্য হয় না। যাবো যাবো, তবে তার আগে পানাপুকুরের মুখটা দেখার বিন্দুমাত্র শখ নেই আমার। তুমি আমার প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দিলে আমি চলে যাব। কপাল কুঁচকে গেল প্রহেলিকার। নাটক কেন করলে? সোজা সাপটা প্রশ্ন চলল প্রিয়তা। কি জিদ ভুরু কুচকালো প্রহেলিকা। কথায় হেউ করলেই কিসের নাটক? পুরোনো কথাগুলো ভাবতেই চল শক্ত হয়ে গেল প্রিয়তার। ফর্সা শরীরে সবুজ শিরায় ফুটতে লাগলো। আমার প্রণয় ভাইয়ের সাথে বিয়ের বিরাট নাটক কেন করলে? জবাব শুনে কপাল ভাঁজ পড়ল প্রহেলিকার। উষ্ঠ চেপে বক্র হাসি মিলল তার ঠোঁটে। হাত মুঠিবদ্ধ করলো প্রিয়তা তা দেখে। কপালে ভীষণ ভাঁজ, পাগলের সুখ মনে মনে। দেখো বড় আপু, আমাকে একদম রাগিয়ে দেবে না। যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। ভাবছি। তথুনি প্রহেলিকার ভাব ভনিময় করলো। কি? প্রহেলিকার একটু ভাব ভনিময় করেই বলল, ভাবছি তোকে ইতিহাসের সব থেকে বড় সিক্রেটটা আমি জানিয়ে দিব। মানে? বসা থেকে উঠে ফট করে দাঁড়ালো প্রহেলিকা বাঁকা হেসে। প্রিয়তার চারপাশে চক্কর কাটতে কাটতে ভাবুক কণ্ঠে বলল, মানে এইটাই? তুই তো আমাদের সব থেকে বড় সিক্রেটের হাত দিয়েছিস, এটা তোকে বলেই দি। তুই তো আমার রাতের ঘুম হারাম করেও দিবি প্রণয়ে, আর এক মুহূর্ত ছাড়বিও না। মুখ বাঁকা করে হাসলো প্রিয়তা, তাচ্ছিল ভরে বলল, প্রণয়কে আমি এমনিতেও ছাড়বো না। প্রণয় আমার, এই তনয় শিকদার প্রিয়তার আছে, থাকবে। তোর খুব গৌরব, তাই না? খুব। বেশ, তাহলে প্রণয়ের কাছে রহস্যের সমাধান খোঁজ। আমি কিছু বলবো না, কিন্তু আমি তো তোমার মুখ থেকেই শুনবো। কারণ আমি এইটুকু ঠিকই বুঝেছি, প্রণয় ভাই এমনি এমনি এসব নাটক করেনি। অট্টহাসিতে ফেটে পড়ে প্রহেলিকা। ঠোঁট এলিয়ে হাসলো প্রিয়তাও। প্রহেলিকার দিকে দু কদম এগিয়ে সে চোখে চোখ রাখলো। রহস্যময় কণ্ঠে বলল, হঠাৎ এমন হওয়ার সামনে হকচকিত প্রহেলিকা তৎক্ষণাৎ পিছিয়ে গেল দু কদম। কপাল কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, কি করছিস? প্রিয়তা মুখে কিছুটা বলল না, তার চোখে কিছুটা অস্বাভাবিকতা স্থির। প্রহেলিকা ভুরু কুঁচকে ফের কিছু বলতে নিল, তবে শব্দগুলো জিভের ডগায় এসে আটকে গেল। শীতল বিন্দুর নলকেই যেন ঠিক কপাল বরাবর ঠেকিয়ে। প্রিয়তার হাত সামান্য কাঁপছে, নিশানে একদম স্থির। হাতে তর্জন্য ধরে টিগারের ওপর স্থির চোখে গভীরভাবে অনুভূতি নেই, কেবল কোনো উচ্চারণ নেই। বলা উচিত প্রহেলিকার পানটা যেন টিগারের ওপর। প্রণয়ের সিগনেচার রিভলভারটা প্রিয়তার হাতে দেখে বুকের ভেতরটা ধক করে ওঠে প্রহেলিকার। ভেতরে রীতিমতো পরিচাসিক হাসি ফুটে উঠেছে প্রিয়তার তার ভয় দেখে। আমি যার ঘরণী তার থেকে বেশি এটা যোগ্য তা আর কারো নয়। আর তার ঘরণী হয়ে যদি এটুকু সাহস আমার না থাকে, তাহলে কি স্বামীর সম্মান থাকবে? প্রহেলিকা কম্পিত হলো। প্রহেলিকা আচমকা সেটা কেড়ে নিতে আসতেই তার পায়ের কাছে ফাঁকে পা ঢুকিয়ে ল্যাং মেরে ফেলে দিল প্রিয়তা। শক্ত মেঝেতে পড়ে হাড় মোড় যেন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি। প্রহেলিকার চোখ মুখ খুঁজে নিয়েছে মেয়েটা। আহা! আর্তনাদ করে ওঠে প্রহেলিকা, মাথা হেলে পড়লো পেছনে। মোটামুটি শক্ত করে প্রহেলিকার হাত বেঁধে ফেললো প্রিয়তা। প্রহেলিকার কপাল থেকে গাল পর্যন্ত স্লাইড করে ঠোঁটে চুচু শব্দ করে বলল, বিষ দাঁত কি শুধু তোমার একার আছে বড় আপা? বলে প্রহেলিকার গা থেকে ওনাটা শক্ত করে টেনে নিয়ে পা বাঁধলো। প্রহেলিকা উঠতে চাইলে চেঁচিয়ে, তুই আমাকে বাঁধছিস কেন? ছাড় আমায়। হাত পা বাঁধতে বাঁধতে ঘষতে ঘষতে বলল প্রহেলিকা। প্রহেলিকা চিল্লিয়ে দুয়ানা পাত্তা দিল না প্রিয়তা। বাধা শেষে উঠে দাঁড়ালো। এই মহিলার সাথে কুস্তিগিতে নেমেছি নাকি আমি? মাত্র 31 বছর, চুচু বুড়ি হয়ে গেছে অপামনি। শাট আপ। তুই চাচ্ছিস কি? ছাড় আমায়। কাজটা ঠিক হচ্ছে না। তুমি খুব ভালো করেই চিনো আমায়, আর আমি কি চাচ্ছি তাও জানো, কিন্তু বলতে চাচ্ছ না। প্রিয়, সব আওয়াজ নিচে। একবার বলো, 6 বছর আগে কি হয়ে খিচুড়ি পাকিয়েছিলে? বিক্ষোভে ফেটে পড়লো যেন প্রহেলিকা। গর্জে উঠে বলল, বলবো না। কথাটুকু মুখে রাখতে ঠাস বিকট চরের শব্দে দরজার বাইরে থেকে কেঁপে ওঠে পিয়স্মিতা। থাপড় খেয়ে কিংকর্তব্যমূর চোখে তাকিয়ে আছে প্রহেলিকা। বলবি নাকি জানে মেরে ফেলবো? শ্বাসনালী অনবরত কাঁপছে প্রহেলিকার। বল, নয়তো এখানে মেরে পুঁতে দিব, বলে দিলাম। বল। দম ফুরিয়ে ওঠে, চোখে হাঁসফাঁস করে ওঠে প্রহেলিকা। অস্ফুট গঙ্গানি তার। ছটফট করে চোখের ইশারায় গলা থেকে হাত সরাতে চায়, ইশারা করে প্রহেলিকা। প্রিয়তা শান্ত হয়ে আস্তে করে হাত সরে নিল প্রহেলিকার শ্বাসনালী থেকে। ভুরু কুঁচকিয়ে নিয়ে বলল,
হয়ে গেল। আস্তে করে হাত সরিয়ে নিল প্রহেলিকার কণ্ঠনালী থেকে। তারপর বলল, এবার এই ওই এটা ওটা সেটা বলে যে কোনো শব্দের অপচয় করবি না, সোজা মেন টপিকে আয়। বল আমায় কি হয়েছিল, অতীতে কি এমন আছে যেটা আমি এখনো জানি না। মিথ্যা বলে যদি একটু সময় নষ্ট করার চেষ্টা করিস তাহলে 2 সেকেন্ডও লাগবে না তোর মগজে গুলি ঢুকিয়ে দিতে। গলা কাটা মুরগির মতো হাত উল্টে ছটফট করতে লাগলো প্রহেলিকা। স্পিক আপ, চেঁচিয়ে উঠল প্রিয়তা। চমকে উঠে প্রহেলিকা, বাবু বলছি। প্রিয়তা দুটো চোখ ভরে ওঠে অজানা কিছু জানার অদম্য কৌতূহলে। আজ থেকে 9 বছর আগে দাদার মৃত্যুবার্ষিকীতে। স্যার, আজকের দিনে কি মানুষ মারা ঠিক হলো? ওটা তো জানোয়ার ছিল। আজকের দিনেই আল্লাহর নামে সিরনি দিতে হবে। আজ এই সোয়াবের রাত, এই আজকেই এই পবিত্র দিনে আরেকটা দুটো পায়ের চলমান শয়তানকে নরকে পাঠিয়ে দিলাম। হাতে রক্তমাখা রিভলভার জাবেদের দিকে ছুঁড়ে মেরে শান্ত কণ্ঠে কথাগুলো বলল প্রণয়। বাম হাত পাশে বাড়াতে টিস্যু বক্স এগিয়ে ধরল আফ্রিকান মার্কো গার্ড। জাবেদ ভেতরে ভেতরে ফুটছে। আজ তার বউ অনিকার সাথে প্রথম ডেটের 3য় অ্যানিভার্সারি। আজ তার বউ লজ্জা লজ্জা মুখে মিষ্টি করে বলেছিল, শুনছেন, আজকে কোথাও যাবেন না। জাবেদও খুশিতে বাকবাকম হয়ে বউকে জড়িয়ে ধরে বলেছিল, দুনিয়া সুনামি আসলেও যাব না। জাবেদের মনের আকাশে বেলুন উঠছিল। কথা শেষ কেবল চুমু খেতে যাচ্ছিল জাবেদ, ঠিক তখনই ঘর কাঁপিয়ে ফোনটা চিৎকার করে ওঠে, হিটলার বস ইজ কলিং। শেষে মনের আকাশে উঠতে থাকা বেলুন ফুস করে সেকেন্ডের ব্যবধানে ঠাস ঠাস করে ফেটে পড়ে যেন জাবেদের। জাবেদ এখন আল্লাহ আল্লাহ করছে, কারণ ভালোই ভালোই এবার বাড়ি যেতে পারলেই বাঁচে। আবার মনে মনে হাতুড়ি পেটাচ্ছে, কি জানি সব আশায় পানি ঢেলে দিল বেটা আবার কি যে বলে। এখন তোমার বাড়ি যাওয়া হচ্ছে না জাবেদ। এখন তুমি ডিকের বডি পার্টসগুলো নিজে দাঁড়িয়ে থেকে শহরের বেস্ট কুককে দিয়ে রান্না করাবে। তারপর নিজ হাতে রাস্তার কুকুরকে খাওয়াবে। অ্যান্ড ইটস মাই অর্ডার। এবারের ভাবনার শেষ করলো জাবেদ। তার আগের বজ্রের মতোই ছুটে এলো কানে, শেষ। আজকে রাতের মতো বইয়ের কাছে যাওয়ার স্বপ্ন নিষ্ঠুর বস মাটি চাপা দিয়ে দিয়েছে। এক পলক জাবেদের দিকে তাকিয়ে সুখের বিকৃতি করলো প্রণয়। ডিসকাস্টিং। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাস্তায় কালো রঙের BMW এসে থামলো যেন শিকদার বাড়ির পার্কিং এরিয়ায়। প্রণয় বাড়ির গার্ডেন এরিয়া দিয়ে আসতে আসতে একচোট হাসির কলকলানি থমকে গেল। নজর পড়ে বাগানের দিকে। সামনে ভীষণ মনোরম দেখতে প্রণয়ের ঠোঁটে হাসি চলে এলো। অরণ্য, সমুদ্র, অভিরাজ, তন্ময়, অবনী, থরি, থিরা সবাই বাগান জুড়ে ফেয়ারি লাইট লাগাচ্ছে আর একজন আরেকজনের কথায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হাতের লাল রংটা ধুয়ে মুছে ফেলতে চায় মন, কিন্তু চাইলেও কি আর সব হয়? প্রণয় চারপাশে চোখ ঘুরিয়ে ওরা প্রণয় কুঞ্জনের চেহারাটাই বদলে দিয়েছে। রাস্তার দুপাশ থেকে শুরু করে বাড়ির সদর দরজা পর্যন্ত সারি সারি মাটির প্রদীপ, তেলের প্রদীপ টিমটিম করে জ্বলছে। ঝড়ো বাতাসে দুলে উঠছে আগুনের শিখাগুলো। বাড়িতে আজ তেমন কোনো কৃত্রিম আলোকসজ্জা নেই। আজ 2030-এর শবে বরাতের রাত। এই তো সেই দিন, ঈদ গেল, কিন্তু দেখতে দেখতে আবার যেন একটি বছর পেরিয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে কিসের যেন একটা তাড়না অনুভব করলো প্রণয়। আকুলতা প্রাণে চপাতেই আজ দাঁড়াতে পারল না প্রণয়। দৌড়ে বাড়ি থেকে ভেতরে ঢুকে পড়ল। অনুশ্রী বেগম বড় ছেলেকে দেখে পিছু ডাকলেন, বাবা। প্রণয় যেন সেই ডাক শুনতে পেল না। দুটি সিঁড়ি ভেঙে ওপরে 3 তলায় গেল। প্রিয় আদরে মাখা মুখটা দেখার তৃষ্ণায় জ্বলে যাচ্ছে সে। ছাদ পেরিয়ে ঘরে আসতেই সিঁড়িতে পা রাখতে আকস্মিক থমকে গেল প্রণয়। এতক্ষণে হাসি হাসি মুখটা মলিন হলো অচিরেই। প্রণয় বাহিরে দাঁড়িয়ে থেকে ভীষণ সুন্দর স্পষ্ট শুনতে পেল ভেতরে চাপা তীব্র ব্যথাতুর কণ্ঠস্বর। আর্তনাদগুলো স্পষ্ট নয়, তবে বুঝতে দেরি হলো না প্রণয়ের কণ্ঠ ভীষণ পরিচিত। প্রণয়ের যাওয়ার সময় তো হাসি খুশি দেখে গিয়েছিল, তাহলে আলো ঝলমলে সারা বাড়ি, চারপাশে আনন্দের ফোয়ারা, বাচ্চাদের কোলাহল, বিষগ্ন এক নিকষ কালো আধারে আচ্ছন্ন। কেবল এই দিকটাই ভিন্ন। প্রণয় আর কিছু ভাবতে পারল না। অজানা আশঙ্কায় বুকটা চিড়ে যাচ্ছে তার। আতঙ্কিত দৃষ্টি যখন সামনে পতিত, চোখের মনি স্থির হয়ে আছে প্রণয়ের। বুকের বাঁ পাশে বইতে থাকা প্রলয়ঙ্কারী ঝড় মুহূর্তেই যেন চোখের পাতা ভারী হলো। পুরো ঘর জমাট বাঁধা অন্ধকার।
পাশে জায়নামাজে মাথা ঠেকিয়ে বসে আছে প্রিয়তা, দুহাতে উল্টে পিঠে কপালে রেখে গুনগুনিয়ে কান্না করছে। কান্নার তোড়ে শীর্ণ শরীরটা কেঁপে কেঁপে উঠছে। প্রিয়তার এমন অবস্থা দেখে কলিজার ভেতর মুচড়ে উঠল প্রণয়ের। আমার বাবুই পাখির কিসের এত কষ্ট? তবে এই হৃদয় নিংড়ানো হাহাকার আর এক মুহূর্ত সহ্য হলো না। প্রণয় স্থির থাকতে পারল না। ছেলেটা ছুটে গেল প্রিয়তার নিকট, হাঁটু মুড়ে বসে পড়ল রমণীর কোল ঘেঁষে। কাল বিলম্ব না করে হাত দুটো টেনে নিল, পান পাতার মুখটা দুহাতে অঞ্জলি তুলে অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার ময়না পাখির? এভাবে কাঁদছিস কেন আমার পাখিটা? কেউ কি কিছু বলেছে? কেউ কি আবার কষ্ট দিয়েছে? পহেলিকা কিছু বলেছে? বল আমায় জান। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে নরম দুগালে লেগে থাকা অশ্রু সযত্নে মুছে দিল প্রণয়। তবে বিশেষ লাভ হলো না এতে। তপ্ত অশ্রুগুলো যেন চোখের পলকে গাল গেয়ে আবারও গড়িয়ে পড়ল। দীর্ঘক্ষণ কান্নার ফলে চোখের চারপাশটা ফুলে উঠেছে মেয়েটার। নীলাভ চোখের সাদা অংশটুকু রক্তিম। এই জান ব উক্ত কথাটুকু শেষ করার সুযোগ পেল না প্রণয়। পূর্বে অস্তিত্ব কালবৈশাখী ন্যায় আশ্রে পড়ল পুরুষালী দেহে। দুই হাত পিঠের সাথে খামচে ধরে ঝড়ের বেগে কান্না করে দিল মেয়েটা। রক্তজবা। প্রণয় হতভম্ব হয়ে এবার শব্দ করে কেঁদে ওঠে প্রিয়তা। লোহর ন্যায় শক্ত দেহখানির অস্তিত্ব লুটিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কাতর কণ্ঠে বলে, আপনি কি মানুষ? কোনো মানুষের পক্ষে কি কাউকে এত ভালোবাসা সম্ভব? বিষময় চোরায় পৌঁছে গেল প্রণয়। কথার সারমর্ম বুঝতে ব্যর্থ হয়নি সে। কি বলছিস কি তুই জান? অসভ্য লোক, একদম অভিনয় করবেন না। কতটা খারাপ আপনি। কপালে ভাঁজ দৃঢ় হলো প্রণয়ের। কিছু একটা সন্দেহ করলো। ও শিট, প্রিয়তা সবটা জেনে গেছে। ব্যাপারটা হজম হলো না। আমার জান কেন এত কষ্ট সহ্য করবে? এতদিন কেন বলেননি প্রণয় ভাই? মরতে দিতেন আমাকে। এত ভালোবাসা তো ঠিক হয়নি আপনার। নিজের প্রাণকে মরতে দিতাম? এই নিষ্ঠুর বাক্যটা তোর মুখ দিয়ে আসলো রক্তে যাবা? মায়া হলো না আমার জন্য? প্রিয়তা কেঁদে ওঠে, একান্ত পুরস্কার শক্ত করে চেপে ধরে। আমি আপনাকে কতটা কষ্ট দিতাম, কত খারাপ ভাবতাম। ভাবতাম আপনি খুব খারাপ। মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন আপনি। এত ভালো কিভাবে বাসছেন প্রণয় ভাই? আমি তো সরলতা কাটাতে চাইনি। আর তুই আমাকে যা খুশি বল, যা ইচ্ছা আঘাত কর, কিন্তু আমি তোকে কষ্ট দিব না প্রণয় ভাই। নরম ত্বকে আদর চেপে ধরে প্রণয় বিশাল দুহাতের বেষ্টনীতে ছোট্ট মোমের শরীরটা বুকের সাথে পিষে ফেলতে চায় চরম আসক্তিতে। মিশ্র কণ্ঠ ফিসফিস করে ওঠে, তুই আমার অস্তিত্বের এক অংশ। তোর সামান্য কিছু হলে আমার পুরো শরীরের মরণ নিশ্চিত। অসহায় যে আমি। আপনার এই ঋণ আমি কি করে শোধ করবো প্রণয় ভাই? কিভাবে? কতটা ভালোবাসলে আপনি আমাকে সমানভাবে ভালোবাসবেন? আমি আপনার হতে পারবো? এভাবেই বুকের সাথে লেগে থাক। এইটুকু যথেষ্ট নয় আমার জন্য? তাহলে তোর বুকে নে। প্রিয়তা সোজা হয়ে বসে, প্রণয়ের ভারী মাথাটা নিজের নরম বুকে চেপে ধরে। প্রশান্তির মস্তিষ্ক শীতল হয়ে আসে একে অপরের। এ যেন এক অদ্ভুত শুদ্ধিকরণ। শরীরের অন্যত্র লেগে থাকা সকল পাপ ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। নরম চুলের ভাঁজে হাত রাখলো প্রিয়তা, মাথা নিচু করে ফের ফুপিয়ে উঠল। আমি ভাবতাম আমি জীবনে কতটা দুঃখী, কিন্তু আজ জানছি আপনার যন্ত্রণার নিকট আমার যন্ত্রণা ফিকে। চুপ কর পাখি, কিসের উল্টাপাল্টা কথা বলছিস? এসব আজগুবি কথা কে বলেছে? জায়নামাজে বসে মিথ্যা বলবেন না প্রণয় ভাই। আমি আপনার জীবন নষ্ট করে দিলাম। একদম চুপ। তুই আমার জীবন, তোকে ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই আমার প্রণয় ভাই। হ্যাঁ বাবুই পাখি, বল। আমি তো তোকে হারিয়ে ওই নরকের অকান্ত বাঁচতে চাই না। বিনিময়ে তোকে বুকে নিয়ে কয়েক মুহূর্ত বাঁচতে চাই, সেটাই আমার জন্য যথেষ্ট। মাথা নিচু করে নিল প্রিয়তা, টলমল রক্তিম চোখ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথা তুলে সোজা হয়ে বসলো। উফ, এত কাঁদলে মাথা ব্যথা তো করবেই। মাথা ব্যথা করছে নিশ্চিত? সোজা হ, দাঁড়া আসছি বলে উঠে যেতে চাইল প্রণয়। বাহু আঁকড়ে ধরে নিল প্রিয়তা, করুণ কণ্ঠে বলল, প্লিজ যাবেন না আমায় ছেড়ে। তাহলে আর একটু কাঁদবি না। চোখের পানিতে বা শহরে বন্যা নামবে। ধীরে ধীরে চোখ তুলে প্রণয়ের মুখের দিকে তাকালো প্রিয়তা। খোঁচা খোঁচা জারি দুগাল আদরে ধরলো। কত নিষ্পাপ এই মুখটা। প্রণয়ের হাত দুটো তুলে নিচে চোখের সামনে নিল প্রিয়তা। কাতর দৃষ্টিতে দেখলো বড় বড় পবিত্র হাত দুটো আজ তার জন্য কত শত নিরপরাধের রক্তে রঞ্জিত। প্রণয় দু হাত নিজের গাল রেখে ডুকরে কেঁদে উঠল প্রিয়তা। মাথা নিচু করে ক্রন্দনরত গলায় অস্ফুটভাবে বলল, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না জান। তুই আমার জন্য আজ শুধু আমার জন্য। তুমি আবারও বুকে চাপটে ধরল প্রণয়। মসৃণ ললাটে ওষ্ঠ ছুঁয়ে গেল। কিছু না, তোর জন্য কিছু না, সব আমার দোষ। আমাকে একটু কম ভালোবাসলে কি এমন হতো প্রণয় ভাই?
এতগুলো বছর, এতগুলো জীবন যেত না, আপনার জীবনও বেঁচে যেত। বড় আপু ঠিকই বলে, আমিও অপায়া, অলক্ষী, মরতে দিতে নামাই। শাট আপ! বজ্রের কণ্ঠে ধমক দিল প্রণয়। ধমকে উঠতেই কেঁপে উঠল প্রিয়তা। তোর কিছু করতে হবে না, তুই শুধু আমার বুকে ঘাপটি মেরে থাক, পুরো দুনিয়া আমি সামলে নিব। না, আপনি আর কোনো অন্যায় করবেন না প্রণয় ভাই। আমার প্রণয় ভাই নিষ্ঠুর না, এই নরকীয় নিষ্ঠুরতা আপনার জন্য নয়। আপনি ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করুন, দেখবেন আমরা অনেক সুখী হব। আজ আমাকে ছুঁয়ে কথা দিন, আপনি এসব অস্ত্র এএসআর নয়, আমার প্রণয় ভাই হয়ে তা বাঁচবেন। কথা দিন আমায়। প্রণয় চোখ বুজে নিল, বুকে থাকা ছোট্ট সত্তাটা পরম মমতায় আরো শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। ভেতরে ছাই চাপা আগুন বুঝি ধক করে জ্বলে উঠল। সে কি জানে এই জগতে এসেছে প্রবেশের দরজা আছে, কিন্তু ফেরার দরজা নেই? বলুন না। প্রণয় নির্লিপ্তভাবে পিঠ ঝাঁকিয়ে ডাকলো, প্রিয়তা তুমি কি ভাবছো প্রাণ পাখি? পরে আফসোস করবে না তো? প্রণয়ের কণ্ঠস্বর কাতরতা স্পষ্ট। প্রিয়তা অবুঝেনে মাথা নাড়লো। হ্যাঁ হ্যাঁ, ভেবেই বলছি, আমি জেনে শুনে আপনাকে আর অন্যায় করতে দিব না। বনের ভেতরটা নীরবে আর্তনাদ করে ওঠে, রক্তিম ঠোঁট ফুটে এক ফালি বিষাদ মাখা মলিন হাসি। এই জগতে পথ আছে, কিন্তু ফিরে আসার যে পথ নেই, ঢোকার শুধু। আমৃত্যু মুক্তি পায় না এই পথের পথচারীরা। কিন্তু প্রণয় ভাই অনুভব করলো সবকিছু সমাপ্তি করার তাগিদ। তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, নিজের সাথে নিষ্ঠুরতা আর অনন্তকাল চালিয়ে যাবে না। প্রিয়তা নিরন্তর একই সাথে থাকার সেই লোভটা সে কোনোভাবে সত্যি সত্যি প্রভাবিত হলো প্রণয়। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদ নেই, কেবল নিশ্চিত একীভূত। প্রিয়তমাকে ছেড়ে নরকে সেও পৌঁছতে চায় না, কিন্তু ভবিষ্যৎগুলো কল্পনা করতেই বুকটা ব্যথায় অবশ্যই আসে প্রণয়ের। সে মরতে ভয় পায় না, ভয় পায় পাখিটাকে চিরতরে হারানোর। তাকে মেরে ফেললে তো আর কোনোদিন এই পাখিটাকে নরম বুকে মাথা রাখতে পারবে না। আপনি কথা দেবেন না প্রণয় ভাই? ব্যথা তোর মলিন হাসলো প্রণয়। রমণীর প্রলেপ গাঢ় চোখে অশ্রু ছুঁয়ে দিল। আমি আমার আমি আবরার শিকদার প্রণয়, তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি আজ এই মুহূর্ত থেকে আমার অন্ধকার অতীতের শেষ পাতাটুকু ছিঁড়ে ফেললাম। তোমার চোখের দিকে চেয়ে কথা দিলাম, এই হাত আর কোনোদিন রক্তে রাঙানো হবে না। আমার সমস্ত ক্ষমতা, সমস্ত দাপট, সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমার প্রণয় ভাই হয়ে বেঁচে থাকবো। আমার পৃথিবী আজ থেকে কেবল শুধু তুমিময়।